হ্যালো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আমরা এক ধরনের আলোচনা করছিলাম, যেটা কি বলবো, বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি যেগুলো ছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম। এবার আস্তে আস্তে কিন্তু আমরা এটা থেকে বেরোনোর চেষ্টা করব, কারণ একই জিনিস অনেক সবসময় চলছে, খারাপ সময় থাকে না, সামনে ভালো সময় আসছে, সেই জন্য আমরা সেটা থেকে আস্তে আস্তে বেরোবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সামারাইজ করা দরকার আছে, যেটা বিশেষ করে শেখ হাসিনার কিভাবে পতন হয়েছে। কারণ এতদিন টুকরো টুকরো অনেক জায়গা থেকে অনেক রকম খবর পেয়েছি এবং সেগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু এইখানে আমরা যে ভিডিওটা দেখব সেটা সামারাইজ করা, কিভাবে এবং কেন এই শেখ হাসিনা সরকারের পতন হলো। তো এটা নিয়ে ভিডিও, এবং মাঝখানে কিছুদিন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল, সেই জন্য আমরাও ঠিকভাবে এই ধরনের ভিডিওগুলো দিতে পারিনি। তো সেই জন্যই যাই হোক, আমরা আজকে যে ভিডিওটা দেখব সেটা এইরকম, যে শেখ হাসিনার পতন কিভাবে হলো এবং কেন হলো। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, আর শেষটা হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্বৈরশাসনের পতনের মাধ্যমে। কেন হঠাৎ পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা? এর পেছনে কি শুধুই কোটা সংস্কারই ছিল? চলুন এক নজরে দেখে আসি পুরো কোটা সংস্কার আন্দোলনটি। 1972 সালে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম কোটার প্রবর্তন করা হয়। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরির ক্ষেত্রে মোট কোটা ছিল 56%, যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা 5% ও প্রতিবন্ধী কোটা 1%। তবে সমস্যা যেটা হয় তা হচ্ছে বেশিরভাগ চাকরি প্রত্যাশীদেরই ছিল না কোনো কোটা, অর্থাৎ তাদের সবার প্রতিযোগিতা করা লাগতো মাত্র 44% সিটের জন্য। এই বৈষম্যের কারণে 2018 সালের জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের রাস্তায় নামেন। তাদের দাবি ছিল কোটা সংস্কার করা, যেন মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ তৈরি হয়। এছাড়াও তখন সরকারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে যে এই কোটার ব্যবহার করে সরকার তার অনুগত লোকদের সব খাতে বসাচ্ছেন, যেন সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণ থাকে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নেন। তাদের দাবির জবাবে তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেন, মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের বাচ্চারা কোটা পাবে? তার এই বক্তব্যের ফলে ফেটে পড়ে ছাত্র সমাজ, আরও জোরদার হয় আন্দোলন। কিন্তু সেই আন্দোলন দমাতে সরকার পুলিশ ও ছাত্রলীগকে দায়িত্ব দেয়। একদিকে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে, অন্যদিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র ও সাধারণ শিক্ষার্থীদের ওপর। এই হামলায় বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে যায় দেশ বিদেশে। সরকার ফেসবুক সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়, কিন্তু ইতোমধ্যেই এই হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে এবং অনেকটা চাপে পড়েই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রথা বাতিল করে দেন এবং শেষ হয় আন্দোলন। 2018 সালের 4 অক্টোবর কোটা বাতিল করে প্রজ্ঞাপনও জারি করে সরকার। এরপর কেটে যায় 6 বছর। 2024-এর নির্বাচনে চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। শপথ নেওয়ার 6 মাসের মাথায় 5ই জুন 2018-তে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং কোটা পুনর্বহাল করা হয়। ফলে আবারও ফুঁসে ওঠে ছাত্র সমাজ। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামেন। এবারও তাদের দাবি কোটা সংস্কারের। সরকারের বেশ কিছু মন্ত্রী বলেন, তাদের দাবির পক্ষে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেন তারা। শুনানির দিন ধার্য করা হয় 7ই আগস্ট। কিন্তু ছাত্রদের বুঝতে আর বাকি ছিল না যে এটা সরকারের একটা কৌশল কোটা পুনর্বহাল করার। কারণ বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনের সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকারের অনুগত। তাই তাদের দাবি ছিল সংসদে আইন পাশ করে কোটা প্রথা সংস্কার করা। 2024 সালের 14 জুলাই চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার।
শিক্ষার্থীদের এই স্লোগানকে ইস্যু করে একে একে উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ অনেকেই। ওবায়দুল কাদের তার এক বক্তব্যে বলেন, এসব রাজাকারদের প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট। তার এই উস্কানিমূলক বক্তব্যের পর সভাপতি সাদ্দামের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ঠিক 2018-র মতো এবারও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। লাঞ্ছিত করা হয় নারী শিক্ষার্থীদেরও। তবে এবার আর শিক্ষার্থীরা চুপ থাকেনি, তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বিশ্ববিদ্যালয় হল ছেড়ে পালাতে শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। একে একে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগের চেষ্টা বিফলে গেলে মাঠে নামে পুলিশ। তারা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে, টিয়ারশেল নিক্ষেপ করে, এমনকি ছররাগুলিও চালায়। একে একে সব বিশ্ববিদ্যালয় পরিণত হয় রণক্ষেত্রে। এমন অবস্থায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ নিরস্ত্র অবস্থায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে আবু সাইদের হত্যার ভিডিও। এতদিন চুপ থাকলেও আবু সাইদের মৃত্যুর পর মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় না, সারা দেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয় আন্দোলনে। রাজধানী রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ি সহ দেশের অনেক জায়গায় শুরু হয় তুমুল সংঘর্ষ। 17 তারিখও ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, MIST বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল কলেজের ছাত্রসহ সারা দেশে অন্তত 10 জন নিহত হয়। পরদিন অর্থাৎ 18 জুলাইও চলে সংঘর্ষ। রামপুরায় বিটিভির ভবনে ধরিয়ে দেওয়া হয় আগুন, হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি। একের পর এক খবর আসতে থাকে ছাত্র হত্যার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে এসব ভিডিও। অবস্থা ক্রমেই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 18 জুলাই রাত থেকে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। ফলে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশ। জারি করা হয় কারফিউ এবং রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, শিক্ষার্থীরা ডেটা সেন্টারে আগুন দিয়েছে, তাই বন্ধ রয়েছে ইন্টারনেট। কিন্তু ইন্টারনেট বন্ধের পেছনে ছিল এক ভয়াবহ পরিকল্পনা। সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় ক্র্যাকডাউন। বিভিন্ন বাহিনীতে থাকা সরকারের অনুগত লোকেদের নামিয়ে দেওয়া হয় রাস্তায়। এবার আর ছররাগুলি না, চাইনিজ রাইফেল, অ্যাসল্ট রাইফেল ও পিস্তল নিয়ে একে একে গুলি করে মারা হয় নিরস্ত্র ছাত্রদের। শিক্ষার্থীদের বুকে ও মাথায় টার্গেট করে চালানো হতে থাকে গুলি। 19, 20 ও 21 জুলাই চলে এই গণহত্যা। ইন্টারনেট বন্ধ থাকায় গণহত্যার খবর খুব একটা প্রকাশ্যে আসেনি, কিন্তু 23 জুলাই ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপে পড়ে ইন্টারনেট চালু করতে বাধ্য হয় সরকার। তবে বন্ধ থাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু VPN-এর কল্যাণে সামাজিক মাধ্যমে একে একে প্রকাশ পেতে থাকে নৃশংস গণহত্যার ভিডিও ও ছবি। শুধু তাই না, প্রতি রাতে দেশের বিভিন্ন এলাকায় রাস্তার লাইট বন্ধ করে ব্লক রেড চালিয়ে আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের তুলে নিয়ে যায় পুলিশ। কারোই আর বুঝতে বাকি থাকে না কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এরই মধ্যে তৎকালীন ডিবি প্রধান হারুন আর রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে নিরাপত্তার অজুহাতে ডিবি কার্যালয়ে আটকে রাখে এবং একটি লিখিত বক্তব্য পাঠ করায়, যাতে বলা হয় তারা সব আন্দোলন প্রত্যাহার করেছেন। কিন্তু শিক্ষার্থীরা বুঝে ফেলে যে এই বক্তব্য জিম্মি করে আদায় করা, তাই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। শেখ হাসিনার ক্ষমা চাওয়া, স্বরাষ্ট্রমন্ত্রী ও সাধারণ সম্পাদকের পদত্যাগ এবং সকল গণহত্যার বিচারসহ 9 দফা দাবি প্রস্তাব করেন শিক্ষার্থীরা। এদিকে শেখ হাসিনা একে একে বিটিভি ভবন, ভাঙচুর হওয়া মেট্রো রেলের স্টেশন পরিদর্শনে গিয়ে কান্না করেন, যা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে জন্ম দেয় চরম ক্ষোভ। তারা বলেন, এতগুলো মৃত্যুর চেয়ে মেট্রো রেল আর বিটিভির মূল্য বেশি। একে একে রাস্তায় নেমে আসেন মাদ্রাসার শিক্ষার্থীরা, অভিভাবক, শিক্ষক, অভিনয়শিল্পী, ব্যান্ড তারকা সহ সর্বস্তরের মানুষ। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান রাজধানীর রিকশা চালকরাও। সরকার চাপে পড়ে আশ্বাস দেয় যে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং আটক 6 সমন্বয়কদের ছেড়ে দিতেও বাধ্য হয়। নিহত শিক্ষার্থীদের স্মরণে 31 জুলাই সরকারিভাবে শোক ঘোষণা করা হয়। সারা দেশের ছাত্র সমাজ ও সাধারণ জনগণ সেই শোক প্রত্যাখ্যান করে এবং কালোর বদলে লাল রং ধারণ করেন। 31 জুলাই সম্পূর্ণ ফেসবুক ছেয়ে যায় লাল রঙের প্রোফাইল পিকচারে। আগস্টের 2 তারিখ বিকেলে আনুমানিক 2 লক্ষ লোক জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে বয়ে যায় এক গণজোয়ার। অনেকেই একে বলেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান।
সেদিনই 6 সমন্বয়ক এক দফা দাবি তুলে ধরেন শেখ হাসিনার পদত্যাগ এবং 4 আগস্ট থেকে ডাক দেন অসহযোগ আন্দোলনের। শেখ হাসিনা শিক্ষার্থীদের আলোচনায় বসার আমন্ত্রণ জানান। তিনি বলেন, গণভবনের দরজা সবসময় খোলা আছে। তবে পরদিনই অর্থাৎ 3 আগস্ট উত্তরা, কুমিল্লা, মুন্সিগঞ্জ সহ দেশের বেশ কিছু জায়গায় পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায়। সেদিনও নিহত হয় বেশ কয়েকজন। 3 তারিখ রাতেই ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দেন পরদিন থেকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তুলতে। এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক জরুরি বৈঠকে বসেন অন্যান্য সেনা কর্মকর্তাদের সাথে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সেনাবাহিনী আর গুলি চালাবে না, তারা সাধারণ মানুষের পাশে থাকবে। আর এই সিদ্ধান্তের পরই পরিস্থিতি পাল্টে যায় ছাত্রদের পক্ষে। 4 আগস্ট রবিবার সকাল থেকেই অসহযোগ আন্দোলনে যোগ দেয় শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা জড়ো হতে থাকে শাহবাগ, সায়েন্স ল্যাব সহ দেশের বিভিন্ন জায়গায়। বেলা 11টার পর থেকেই তাণ্ডব শুরু করে অস্ত্রধারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এবং এই দিন পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। সম্পূর্ণ কোটা আন্দোলনে এই 4 আগস্ট ছিল সবচেয়ে রক্তাক্ত। এদিন পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী সহ শতাধিক মানুষের মৃত্যু হয়। শুরুতে কিছুটা পিছুপা হলেও অনেকটা পাবজি স্টাইলে পাল্টা আক্রমণ করে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ কর্মীদের আক্রমণ থেকে শিক্ষার্থীদের রক্ষা করে সেনাবাহিনীর সদস্যরা। ফলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। 4 আগস্ট দুপুরে ঘোষণা আসে 6 আগস্ট লং মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হবে। তবে সারাদিনের চলা তাণ্ডবের কথা বিবেচনা করে 6 সমন্বয়ক ঘোষণা দেন পরদিনই অর্থাৎ 5 আগস্ট হবে লং মার্চ টু ঢাকা। আরও ঘোষণা আসে, যদি সরকার আবার ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় অথবা 6 সমন্বয়কদের যদি হত্যা বা গুমও করে ফেলে, তবুও যেন এই লং মার্চ অব্যাহত থাকে। তারা সারা দেশের সাধারণ জনগণকে সেদিন রাস্তায় নেমে আসার আহ্বান জানান। তাদের আহ্বানে সাড়া দিয়ে রাতেই ঢাকার দিকে যাত্রা শুরু করে মানুষ। যে যেভাবে পেরেছে, কেউ ট্রাকে, কেউ সিএনজিতে, তবে অধিকাংশই পায়ে হেঁটে আসতে থাকেন ঢাকার দিকে। এদিকে 5 আগস্ট সকাল থেকেই থমথমে ছিল রাজধানী ঢাকার পরিবেশ। সকাল 10:30টায় শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হওয়া শুরু করলে আবারও অ্যাকশনে নামে পুলিশ। ছোড়া হয় টিয়ার শেল, গুলি ও সাউন্ড গ্রেনেড। তবে 11টার পর থেকেই শাহবাগে নামতে শুরু করে সাধারণ মানুষের ঢল। বঙ্গভবন ও গণভবনে বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা। এদিকে সকাল 10টায় শেখ হাসিনা 3 বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে ডেকে আরও বেশি কঠোর হওয়ার নির্দেশনা দেন। বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে কোনো মূল্যেই তিনি ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে পদত্যাগের উপদেশ দেন এবং বলেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। আইজিপিও বলেন পুলিশও বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখতে পারবে না। শেখ হাসিনার বোন শেখ রেহানা ও পুত্র জয়ও বলেন পদত্যাগ করতে। পরে তিনি পদত্যাগে রাজি হন এবং জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চান। এদিকে 11টার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ি, শনিয়াখড়া, উত্তরা, সাভার দিয়ে কয়েক লক্ষ লোক ঢাকায় প্রবেশ করে। শাহবাগে তৈরি হয় এক জনসমুদ্র এবং সেই জনসমুদ্র যাত্রা শুরু করে গণভবনের দিকে। পরিস্থিতি ও দূরত্ব বিবেচনা করে সেনাপ্রধান শেখ হাসিনাকে 45 মিনিটের সময় বেঁধে দেন। তার ভাষণ রেকর্ডের প্রক্রিয়াও বাতিল করা হয়। 2টি লাগেজ নিয়ে গণভবন থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে শেখ হাসিনা চলে আসেন তেজগাঁও পুরানো বিমানবন্দরে। সেখান থেকে তিনি বঙ্গভবনে এসে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে আবার চলে যান বিমানবন্দরে। বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে শেখ হাসিনা ও শেখ রেহানা পালিয়ে যান দেশ থেকে। দুপুর 2টায় সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা থাকে, কিন্তু সে ভাষণের সময় পিছিয়ে দেওয়া হয়। তবে 2টার কিছু পর থেকে খবর প্রকাশিত হয়ে যায় যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন। বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। ঢাকার প্রতিটি রাস্তায় নামে আনন্দ মিছিল। লোকে লোকারণ্য হয়ে যায় সারা দেশের সব রাজপথ। জনগণ সব বাধা উপড়ে পৌঁছে যায় গণভবনে। যদিও ততক্ষণে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। উচ্ছ্বাসে আনন্দে গণভবন থেকে শেখ হাসিনা ব্যবহার করা জিনিসপত্র নিয়ে যেতে থাকে আমজনতা। যদিও সেদিন রাতের মধ্যেই প্রায় 80 ভাগ জিনিস ফিরিয়ে দেন সাধারণ মানুষ। বেলা 3:30টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে জানান যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং শীঘ্রই দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এবং সেই সরকারের অধীনে হবে নির্বাচন। অবশেষে পতন হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরশাসকের। অনেকে হয়তো ভাবতে পারেন যে সামান্য এক কোটা সংস্কার আন্দোলন কিভাবে 15 বছর ধরে জেঁকে বসা এক শাসকের পতন ঘটায়।
আসলে এই পতনের পিছনে শুধু কোটা সংস্কার ছিল না, সাধারণ মানুষের দীর্ঘ 15 বছরের ক্ষোভ, বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর চলা অত্যাচার, সীমাহীন দুর্নীতি ও লুটপাট, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ছাত্রলীগ যুবলীগের অত্যাচার ও চাঁদাবাজি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এবং সবশেষে শেখ হাসিনার অহংকার ও দাম্ভিকতার ফলে জনমনে যে ক্রোধের বারুদ জমা হয়, সেই বারুদেই আগুন দেয় কোটা সংস্কার আন্দোলন। আর বিশ্বের ইতিহাস সাক্ষী, যে কোনো দেশের যে কোনো স্বৈরশাসক যখনই ছাত্রদের বুকে গুলি চালায়, তখনই তার পতনের দিন গণনা শুরু হয়। জেনারেশন জেড বা জেনজি তাদের বুকের তাজা রক্ত ঢেলে এনে দিয়েছে নতুন স্বাধীনতা। এখন আমাদের সবার দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে এই স্বাধীনতাকে রক্ষা করা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ভিডিওটা দেখছিলাম আর সত্যি বলছি কি, আমি মনে হচ্ছিল যেন আমি পুরোটা দেখতে পাচ্ছি, মানে দিব্য দৃষ্টি দেওয়া হয়ে গেছে আমাকে, আমি পুরো জিনিসটা দেখতে পাচ্ছি। এত ভয়ঙ্কর সময় ছিল যেটা দেখে বুঝলাম আমরা এখান থেকে অনেক কিছুই দেখেছি, নিউজ পেয়েছি, কিন্তু আজকে যখন সামারাইজ করে দেখছি পুরো ব্যাপারটা কি ঘটেছে, পরপর ডেট অনুযায়ী বলা হচ্ছে এবং কত পরিমাণ স্টুডেন্ট নিজেদের প্রাণ দিয়েছে, সেটা দেখে বিভীষিকা লাগছিল এক কথায়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ছাত্রলীগ এত অ্যাক্টিভ কি করে হয়, একটা সরকারের অধীনে একটা রাজনৈতিক ছাত্রদল এতটা অ্যাক্টিভ কি করে হয় যে সরকার বলছে ছাত্রলীগকে এইভাবে। আমি জানি না মানে এদের কোনো সরকারি কি বলবো, সরকারের সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা। আমার তো মনে হয় এটা একটা পুরোপুরি রাজনৈতিক একটা দলের অংশ এই ছাত্রলীগ, তো যুব দল, এই ধরনের কিছু দল। তো সেটাই মনে করেই আমি বলছি যে একটা সরকার কিভাবে ইনস্ট্রাকশন দিতে পারে তাদের সেই সরকারের যে রাজনৈতিক যুব দল রয়েছে তাকে, যে তোমরা গিয়ে ফাইট করো, তো তোমরা গিয়ে এইভাবে ছাত্রদের ওপর অত্যাচার করো, সেটা কিভাবে বলতে পারে একটা সরকার হয়ে। সে দায়িত্বে রয়েছে, সবার মানে সবাই সমান চোখে দেখা দরকার। এবং এটা নিয়ে আমি সত্যি বলছি কি, ছাত্রলীগের নাম অনেক আগেও শুনেছি এবং এটা নিয়ে কিন্তু উচ্চবাচ্য করতেও দেখিনি, মানে জনসাধারণকে, বাংলাদেশের জনসাধারণকে কিন্তু এই নিয়ে উচ্চবাচ্য করতে দেখিনি যে একটা রাজনৈতিক দলের যুব দল এত কিভাবে বেড়ে উঠছে এবং তাদের সরকার কিভাবে মানে ডাইরেক্ট সহায়তা হয়। ঠিক আছে যে পেছন থেকে কিছু রাজনৈতিকভাবে সুবিধা দিয়ে দিচ্ছে, কিন্তু সরকার থেকে ডাইরেক্ট বলা হচ্ছে যে তাদের মন্ত্রী বা এই ধরনের যারা রয়েছে তারা বলছে যে তোমরা গিয়ে সরাসরি ফাইটে নামো। এইটা কি করে বলে? বাকি তাদের অস্ত্রও দেওয়া হচ্ছে, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের অস্ত্র দেওয়া হচ্ছে একদম। আর সাথে পুলিশ কিভাবে গিয়েছে এবং কিভাবে পরের পর ঘটনাগুলো ঘটেছে, সত্যি মানে মর্মান্তিক ব্যাপার এবং ঘটনাগুলো চোখে জল এনে দেওয়ার মতো। সবচেয়ে বড় যেটা ঘটনা আমার মনে হচ্ছে মানে এই পুরোটাই, সেটা হচ্ছে ছাত্রদের যে সাহস, এত এত ছাত্র মারা গিয়েছে, এত মানুষ মারা গিয়েছে, তারপরেও তারা কিন্তু এগিয়ে গিয়েছে। বলা হলো 10 জন, কিন্তু 10 জন কোথায় 10 জন বলা হলো? ফার্স্টে একবার বললো, যাই হোক প্রথম দিকে প্রচুর ছাত্র 10 জন মারা যাওয়ার পর থেকে যে এই যে 100 তারপরে 150 200 করতে একটা সময় এত মানুষ মারা যাচ্ছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে খবরগুলো জানতে না পারে, বাইরে না ছড়িয়ে পড়ে এবং নিজেদের মধ্যে কোনো এই ধরনের ভিডিও চালাচালি না হয়। এবং সেই পরিস্থিতিতে সরকার এমনভাবে দমন করেছে, ধরে আনা হয়েছে, প্লাস খুন করা হয়েছে, খুনই বলবো এরকম এত মানুষকে খুন করার পরেও যে মানুষ সাহস নিয়ে এগিয়ে গিয়েছে, এটা হ্যাটস অফ। সত্যি মানে এটা ছাত্ররাই পারে, এটা সাধারণ মানে মানুষ যখন খেপে যায় তখন পারে। অবশ্যই লিড করেছে এখানে ছাত্ররা, এবং আমরা যেটা ভিডিওর শেষেও বলা হয়েছে এবং আমি বারবার বলি, একটা ক্রান্তি আনতে গেলে, একটা আন্দোলনকে সফল করতে গেলে সবার আগে যুব সমাজকে এগিয়ে আসতে হয় এবং সেই কাজটা কিন্তু বাংলাদেশের যুব সমাজ করেছে, ছাত্র সমাজ করেছে। আর এইভাবেই আরো অনেক এগিয়ে যাক এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে যে যেটা থেকে মুক্ত হওয়ার জন্য এই মানে আন্দোলন, সেটাতে কিন্তু সফল হয়েছে। এটা দেখে এটা
খুব ভালো আলটিমেটলি যেটা গোল ছিল সেই গোলটা যে পাওয়া গিয়েছে, এটার থেকে বড় খুশির খাওয়া কিছু নেই। এত মানুষ তার প্রাণ দিয়েছে, এত বলিদান দিয়েছে, তার ফলে আমরা মানে ছোটো মোটো খবর যখন পেতাম যে হ্যাঁ তো মারা গিয়েছে বা নিউজ পড়ছি, কিন্তু আজকের ভিডিওটা যখন কম্প্যাক্ট হিসেবে দেখলাম না, সেটা ইম্প্যাক্টটা বড্ড বেশি হয়েছে আমার মধ্যে। তো যাই হোক, তোমাদের মতামত জানাবে এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটাও দেখো, আর আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।